নবম ও দশম বিষয় গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় ষষ্ঠ শিশু বর্ধন ও বিকাশ। গত ক্লাসে আমরা পড়েছিলাম পার্ট 1 পার্ট 2। আজকে আমরা পার্ট 3 পড়ব। দেখো পার্ট 3 তোমাদের 53 পৃষ্ঠায় আছে। দেখো বিকাশমূলক কার্যক্রম। আচ্ছা, বিকাশমূলক কার্যক্রম বলতে আমরা কি বুঝি? আমরা জানি বিকাশ ধারাবাহিকভাবে চলে, এটা কখনো থেমে থাকে না। জীবনের প্রতি স্তরের বিকাশ চলমান এবং এটা সম্পর্কে সমাজের একটা নির্দিষ্ট প্রত্যাশা থাকে। একজন প্রাপ্তবয়স্ক সম্পর্কে সমাজের প্রত্যাশা এমন থাকে যে সে উপার্জন করবে, পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক পিতামাতার উপর নির্ভরশীল থাকে সে সঠিকভাবে সমাজের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পালন করতে পারছে না বলে ধরে নেওয়া হয়। জীবনের প্রতি স্তরে যে নির্দিষ্ট কাজ সামনে আসে তা সফলভাবে করতে পারলে জীবন সুখের হয় এবং পরবর্তী স্তরে কাজও সফলভাবে সম্পন্ন করা যায়। অপরদিকে যে কাজে ব্যর্থতা জীবনে আনে অশান্তি এবং পরবর্তী স্তরে সফলতা বাধা সৃষ্টি হয়। বিকাশের বিভিন্ন স্তরে সামাজিক প্রত্যাশা অনুযায়ী কাজকে বিকাশমূলক কার্যক্রম বলা হয়। অর্থাৎ বিকাশমূলক কার্যক্রম হলো 1 নাম্বার, জীবনের নির্দিষ্ট স্তরে করণীয় কিছু কাজ যা সমাজ তার কাছে প্রত্যাশা করে। 2 নাম্বার, এই কাজে সফলতা পরবর্তী স্তরে সফলতা উত্তরণে সহায়তা করে এবং জীবনকে করে সুখী। 3 নাম্বার, এ কাজে ব্যর্থতা পরবর্তী স্তরে উত্তরণের বাধা আনে এবং জীবনকে করে অশান্তি। তাহলে আমরা দেখতে পেলাম যে বিকাশমূলক কার্যক্রমে কিভাবে কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চলে। বিকাশমূলক কাজগুলো হলো, বিকাশমূলক কাজের মধ্যে থাকে শারীরিক পরিপক্কতা অনুযায়ী কাজ করা, যেমন হাঁটতে শেখা, কথা বলতে শেখা, খেলাধুলা করা ইত্যাদি। সমাজের সংস্কৃতি অনুযায়ী কাজ করতে পারে, লেখাপড়া করা, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, নিয়ম নীতি মেনে চলা ইত্যাদি। নিজের আগ্রহ মূল্যবোধ অনুযায়ী কাজ করতে, যেমন পেশা নির্বাচনে নিজস্ব প্রত্যাশা, নিজের আগ্রহ মূল্যবোধ ব্যক্তিত্বের একটি অংশ। বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকলে যে সুবিধাগুলো হয় তা হলো, বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে জানা থাকলে বয়স অনুযায়ী সঠিক আচরণ করতে সহজ হয়। মা বাবা বা শিশু পরিচালনাকারী বয়স অনুযায়ী শিশুর স্বাভাবিক বিকাশ জানতে পারে এবং সেভাবে শিশুর সাথে সামাজিক দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে। বিকাশমূলক কার্যক্রম সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে এবং পূর্ব পরিস্থিতিতে নেওয়ার প্রেরণা দেয়। এতে করে বিকাশের প্রতি স্তরে খাপ খাওয়াতে সহজ হয়। অতি শৈশব বা প্রারম্ভিক শৈশবে শিশুর কয়েকটি বিকাশমূলক কাজ। অতি শৈশব বা প্রারম্ভিক শৈশবে হাঁটতে শেখা। 11 থেকে 15 মাসের শিশু হাঁটতে পারা শারীরিক দক্ষতা অর্জন করে। শক্ত খাদ্য গ্রহণ করতে শেখে। 2 বছর বয়সে শিশু শক্ত খাবার চিবিয়ে খেতে দক্ষতা অর্জন করে। কথা বলতে শেখা। শিশু 6 মাসের মধ্যে অর্থহীন শব্দ বলে। 3 বছর বয়সে শিশু 2-3 শব্দের বাক্য বলতে পারে। 5 বছর বয়সে শিশু বহু শব্দের ব্যবহার বলতে পারে এবং মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা। 2 বছরের মধ্যে মলমূত্র ত্যাগের স্থান নির্দিষ্ট সময় এর মধ্যে সে নিয়ন্ত্রণে আনতে পারে এবং প্রশিক্ষণ পেলে সে সেভাবে কাজ করতে শেখে। শারীরিক বৃত্তীয় দক্ষতা অর্জন। 5 বছরের মধ্যে দেহের তাপ, বিপাক ক্রিয়ার ভারসাম্য, শারীরিক গঠন, দৃঢ়তা আসে এবং যার কারণের মধ্যে অল্পতে শিশু অসুস্থ হওয়ার আশঙ্কা আস্তে আস্তে কমে যায়। সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখা। শিশুর প্রথম দিকে বাবা মা যে কাজ পুরস্কৃত করেন ও যে কাজে প্রশংসা করেন সেটাকে শিশু ভালো কাজ হিসেবে গ্রহণ করে, আর যেটাকে বাবা মা করতে নিষেধ করেন এবং করতে বাধা প্রদান করেন তখন সে শিশু এটাকে মন্দ কাজে মনে করে সেই কাজ থেকে বিরত থাকে। মধ্যবয়সী শিশুর কয়েকটি বিকাশমূলক কাজ তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, 54 পেজে দেখবে। এগুলো দেখলে তোমরা
তোমরা বুঝতে পারবে যে এই বয়সে আস্তে আস্তে আমাদের মধ্যবয়সে কিভাবে পরিবর্তনটা আসে। সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে শেখা, এই বয়সে দলীয় বয়স বলা হয়। সমবয়সী দলের সাথে মিশে তারা সামাজিক আদান প্রদান করে এবং ভালো কাজের প্রতি আগ্রহ হয় এবং প্রতিযোগিতা সৃষ্টি হয়। সাধারণত খেলাধুলায় প্রয়োজনীয় শারীরিক দক্ষতা শেখা, সঠিকভাবে কোনো কিছু ছোড়া ধরতে পারা এবং সঠিকভাবে লাথি মারা ইত্যাদি কৌশলগুলো সে আয়ত্ত করতে পারে। ছেলে ও মেয়ে অনুযায়ী সামাজিক ভূমিকা, যেমন ছেলেরা বাবার ভূমিকা, মেয়েরা মায়ের ভূমিকা অনুকরণ করতে শেখে এই বয়সে। লেখাপড়া ও গণনায় মূল কৌশল আয়ত্ত করা, 6 বছরের পর স্নায়ু ও আঙ্গুলের পেশি বাহুর লেখার উপযোগী হয় এবং দৈহিক যোগ্যতা অর্জনের পর বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুরা পড়া ও লেখা দক্ষতা বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে দেখো বয়স সন্ধিকাল বা কৈশোরকাল, বিকাশমূলক কাজ। যেমন তোমাদের এই বয়সে উভয় লিঙ্গের সমবয়সীদের সাথে পরিণত আচরণ করতে পারা, মা বাবা ও অন্যদের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কমানো। কৈশোরে নির্ভরশীলতা, বয়সন্ধিকাল থেকে আস্তে আস্তে নিজের উপরে সে আস্থাশীল অর্জন করে, তার আত্মনির্ভরশীল হয়। অনেক সময় বাবা মা স্নেহ ভালোবাসাকে তারা বাড়াবাড়ি মনে করে, আবার তাদের কাছে অনেক সময় এটা তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করে। তাদের এইটা আস্তে আস্তে বুঝার দক্ষতা অর্জন হয়। এরপরে দেখো বৃত্তি নির্বাচন বা পেশার প্রতি প্রস্তুতি এবং শৈশবে পেশা সম্পর্কিত পরিকল্পনা থাকে অস্পষ্ট বা অবাস্তব। কৈশোরে নিজের যোগ্যতা ও দক্ষতার আলোকে পেশার প্রতি আগ্রহ তৈরি হয় বলে এই বয়সে সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণ করে, নিজের আচরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ও আগ্রহ ও সমাজের অন্যতম প্রধান বিকাশমূলক কাজ। তারা সমাজের ভালো বা সংঘবদ্ধভাবে কাজ করতে উৎসাহী হয়। নৈতিকতা অর্জন, এ সময়ের মধ্যে ছেলেমেয়েরা ভালো মন্দ, ন্যায় অন্যায়ের নিজস্ব ধারণা তৈরি হয় এবং এর সাথে তাদের মা বাবা শান্তি ও পুরস্কারের উপর ভিত্তি করে তারা ভুল ও সঠিক সিদ্ধান্ত বেছে নিতে পারে। এবং শিশুর বিকাশ ও বংশগতি পরিবেশ। পার্ট 4-এ দেখো শিশুর বিকাশে বংশগতি পরিবেশ। আমাদের চারপাশে যে মানুষগুলো আমরা দেখতে পাই তারা সবাই একরকম নয়। কেন? জন্ম অবস্থায় শিশুর মধ্যে কি এমন প্রবণতা থাকে যার কারণে তাদের দেহের আকৃতি, গঠন, চেহারা সহ আচরণ, গুণাবলী ইত্যাদি থেকে আলাদা হয়, নাকি সে যে পরিবেশে জীবনযাপন করে তার প্রভাবে তার সারা জীবনের বিকাশ নিয়ন্ত্রিত হয়? এইসব প্রশ্ন নিয়ে মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ, চিকিৎসক যুগ যুগ ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে। গবেষণার মাধ্যমে তারা শিশুর বিকাশে বংশগতি কিভাবে কাজ করে, বিকাশে পরিবেশের ভূমিকা কি, এসব বিষয়ে ধারণা লাভ করে। আমরা এখন সেই বিষয়গুলো সম্পর্কে জানব। বংশগতি হচ্ছে ছেলে মেয়ের গায়ের রং একেবারে তার দাদির মতো। অনেক সময় আমরা এটা বলে থাকি, অনেক সময় বলে থাকি মায়ের মতো লম্বা হয়েছে, অনেক সময় বলা হয় যে চেহারাটা বাবার মতো। এটা হচ্ছে বংশগতি একটা ধারাবাহিকতা। ছেলেটা বাবার মতো সাহসী কিংবা মেয়েটি মায়ের মতো গানের গলা পেয়েছে, এরকম উক্তি আমরা সব সময় শুনে থাকি। কিন্তু জন্মসূত্রে বাবা বা মা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে যে বৈশিষ্ট্য আসে থাকে সেটাই হচ্ছে বংশগতি। বংশগতি দিয়ে শিশু তার জীবন শুরু করে। বংশগতির কারণে শিশু সন্তান মানুষের মতো দেখতে হয়, অন্য কোনো প্রাণীর মতো হয় না। আবার উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়া, গায়ের রং ইত্যাদি দৈহিক গুণাবলী, মানবিক গুণাবলী বংশগতির কারণে একে অন্যের থেকে আলাদা হয়। বংশগতির প্রভাবে জীবনের সূচনা থেকে শুরু হয়ে জীবনব্যাপী চলতে থাকে। তোমাদের পেজ নাম্বার 55-56 পেজটা তোমরা ভালো করে পড়বে, তাহলে তোমাদের এই বংশগতি এইটা তোমাদের আরও বেশি তোমরা এটা সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে।
এটা ভালো করে পড়বে। তারপরে তোমরা দেখো শিশুর বিকাশের পরিবেশ। শিশুর বিকাশের পরিবেশ, শিশুর বিকাশে জন্মপূর্ব পরিবেশ বা জন্ম পরবর্তী পরিবেশ দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাতৃগর্ভে শিশু যে 40 সপ্তাহ কাল অবস্থান করে তার জন্মপূর্ব পরিবেশ। আর এতে ভ্রূণ অবস্থায় মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর শিশু স্বাভাবিক বিকাশ নির্ভর করে। যে শিশু মাতৃগর্ভে মায়ের পুষ্টিহীনতায় বা মস্তিষ্কে তার বিকাশ আস্তে আস্তে কমতে থাকবে। মায়ের যদি পুষ্টিহীনতা হয় তাহলে পুষ্টিকর শিশু জন্ম হতে পারে না। এর জন্য মায়ের পুষ্টির প্রতি এ সময় বিশেষ গুরুত্ব দিতে হবে। আবার মায়ের বয়স 18 বছরের নিচে সন্তান ধারণ করলে এ সময়ে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জন্ম পরবর্তী পরিবেশ শিশু জন্মের পর হতে শুরু হয়। জন্ম পরবর্তী পরিবেশ দুই ধরনের হয়। একটা হলো প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ, আরেকটা হচ্ছে ভূপ্রাকৃতিক আবহাওয়া, জলবায়ু, আলো বাতাস, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত। শিশু প্রাকৃতিক পরিবেশ। সমতল ভূমি একটি শিশুর যে পাহাড়ি অঞ্চলে একটি শিশুর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। সমতল ভূমির পাহাড়ি অঞ্চলে জীবন ধারণে অনেকটা কষ্টসাধ্য আরামদায়ক, আর পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রা কষ্টকর। এজন্য তাদের মধ্যে পরিশ্রমী হয় শৈশব শিশুরা। তাদের এটা হলো তাদের পরিবেশগত কারণে এটা হতে পারে। সামাজিক পরিবেশের মধ্যে আছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশি কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা, কাজের পরিবেশ ইত্যাদি। শিশুর জীবনে মা বাবা, ভাই বোন, পরিবারের সদস্যদের স্নেহ মমতা, সঠিক পরিচালনা পদ্ধতি তার সুষ্ঠু বিকাশে সহায়তা করে। অপরদিকে মা বাবা অনাদর, অবহেলা, অতিরিক্ত শাসন ইত্যাদি শিশুর বিকাশে বা অন্তরা হয়। ছেলে মেয়ের জীবনের দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, নিয়ম শৃঙ্খলা, শিক্ষার বিষয়বস্তু, শিক্ষা পদ্ধতি ইত্যাদি তথা শিক্ষার সার্বিক পরিবেশ শিশুর বিকাশে প্রভাব ফেলে। এছাড়াও সহপাঠী, খেলার সাথী, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে শিশুর বিকাশের জন্য সহায়ক পরিবেশ তৈরি হতে পারে। শিশুর বিকাশে বংশগতি বা পরিবেশ কোনটির প্রভাব বেশি এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আসলে কারো মতে শিশুর বিকাশ সম্পূর্ণরূপে বংশগতির উপর নির্ভরশীল, আবার কারো মতে পরিবেশই মুখ্য ভূমিকা পালন করে। বংশগতিতে যারা গুরুত্ব দিয়ে থাকেন তাদের মতে শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করুক না কেন কেবল একমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো তার বিকাশকে প্রভাবিত করে। যেমন বুদ্ধিমান মা বাবার সন্তানেরা বেশিরভাগ বুদ্ধিমান হয়। জন্মের পর ভিন্ন পরিবেশে লালিত পালিত দুইজন সমকোষী যমজের উপর গবেষণায় দেখা গেছে 14 বছরে ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও দুই যমজ বোনের রুচি, বয়স, পছন্দ, আচরণ, স্বভাবের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা একটা গবেষণার ফল। আবার অপরদিকে দেখা যায় যে পরিবেশ মনে করেন যে ব্যক্তির বিকাশে বংশগতি যাই হোক না কেন তাকে যদি উপযুক্ত পরিবেশে রেখে যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় তবে ব্যক্তির কাঙ্ক্ষিত বিকাশ হয়। এখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় শিশু বুদ্ধিমত্তা তার পরিবেশ যে ভালো হয় শিশু সেটা অর্জন করতে পারে। যদি একটা শিশু আমরা সবসময় বলি পরিবেশ অনেকটা বড় ভূমিকা রাখে, পরিবেশ ও বংশগতি উভয়ই যারা সমর্থন করে থাকেন তাদের মতে বিকাশ বংশগতি বা পরিবেশ দুই উপাদানে পরস্পর ক্রিয়া দ্বারাই নির্ধারিত হয়। উন্নত জাতের বীজ থেকে যেমন উন্নত ফসল পাওয়া যায়, কিন্তু বীজ থেকে গাছ হওয়ার জন্য তার চাই উর্বর মাটি, পর্যাপ্ত পানি, আলো বাতাস ইত্যাদি। এই জন্য পরিবেশটাও একটা মুখ্য ভূমিকা পালন করে আমরা মনে করি। এই জন্য উপযুক্ত একটা পরিবেশ পেলে দেখা যাচ্ছে যে একটা শিশু যদি নিম্ন স্তরে জন্মগ্রহণ করে সে যদি তার ব্রেন ভালো হলো, তার মেধাক্ষমতা হলো, সে যদি সেই পরিবেশটা পড়াশোনার পরিবেশ না পায় তাহলে সে মেধাটা সে পরিপূর্ণভাবে বিকাশ করতে পারবে না।
এই জন্য তাকে যদি ভালো একটা পরিবেশ দেওয়া হয় তখন সে তার পরিপূর্ণ দিতে পারে। এটা হলো দুটাই প্রয়োজন, বংশগতীয় প্রয়োজন এবং পরিবেশও প্রয়োজন। জন্ম থেকে বুদ্ধিসম্পন্ন শিশুকে উন্নত পরিবেশে প্রতিপালন করলে মানসিক বিকাশে ক্ষেত্রে সীমাবদ্ধতা থেকে যায়। একইভাবে অনেক বুদ্ধিমত্তা নিয়ে যে শিশু জন্মগ্রহণ করে সে যদি বুদ্ধি বিকাশে সহায়ক পরিবেশ না পায় তাহলে সে তার বুদ্ধি বিকাশ করতে পারবে না, এটাই আমরা মনে করি। আচ্ছা, তাহলে আমরা উপযুক্ত পরিবেশ শিশু জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যগুলো পূর্ণ বিকাশ ঘটায়। তাই বলা যায় যে বংশগতি পরিবেশ উভয় পারস্পরিক ক্রিয়ার ফলে শিশু বিকাশ নির্ধারিত হয়। আচ্ছা, এরপরে আমরা তোমাদের সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা বাসায় অনুশীলন করবে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায় পড়ব। সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং এখান থেকে যদি কোনো সমস্যা হয় এই থেকে আমাকে জানাবে, আমি সেটা দেখব। আর তোমাদের প্র্যাকটিক্যাল যে দিয়েছিলাম সেগুলো তোমরা বাসায় করে শেষ করে ফেলবে। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।